তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি ব্যাকরণের একটা উল্লেখযোগ্য বিষয় ধ্বনি, এই বিষয়ে আমি আজকে একটা বিস্তারিত ডেমো দিতে চলেছি। যারা ধ্বনি ডেমো দিবেন এবং কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না, সেই সমস্ত ভাই বোনদের জন্য আজকের ভিডিওটা আমি করছি। তো চলো দেরি না করে আজকের ভিডিওতে আমি সরাসরি প্রবেশ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। সুপ্রভাত আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো বলো? আমিও বেশ অনেক ভালো আছি। তো তোমাদের পড়াশোনা সব ঠিকঠাক চলছে তো? আচ্ছা বেশ। আমি এখন নবম শ্রেণীতে দাঁড়িয়ে আছি নাকি? আজকের বিষয় হবে বাংলা ব্যাকরণ। কি বললাম? বাংলা ব্যাকরণ। কি ব্যাপার? ব্যাকরণের নাম শুনে তোমাদের হাত পা কাঁপছে কেন? কেন, ব্যাকরণ করতে ভালো লাগে না? আচ্ছা চলো আজকে ক্লাসটা করো, দেখো তোমাদের কেমন লাগছে। আশা করছি আজকের ক্লাসটা করলে তোমাদের ব্যাকরণ বিষয়ে তোমাদের যে ভয় ভীতি আছে সেটা দূর হয়ে এই ব্যাকরণ সাবজেক্টটাকে তোমরা ভালোবাসতে শুরু করবে। আমি কথা দিলাম তোমরা আজকের পর থেকে ব্যাকরণটাই আমার কাছ থেকে করতে চাইবে। তো চলো কি হবে দেখো। আজকের পাঠ এটা শুরু করার আগে আচ্ছা তোমরা বলতে পারবে ধ্বনি কথার অর্থ কি? তোমরা কে বলতে পারবে? হ্যাঁ বলো। হ্যাঁ সাদিয়া বলো, কি বললে? ধ্বনি মানে বড় লোক। আচ্ছা আচ্ছা বেশ। আচ্ছা মোশাররফ তুমি বলো ধ্বনি মানে কি? আওয়াজ। আচ্ছা দেখো তোমরা দুজনে কিন্তু ধ্বনি মানে দুই রকম কথা বললে। একজনা বললে আওয়াজ আর একজনা বললে বড় লোক। তো দুইজনই দুই দৃষ্টিকোণ থেকে ঠিক বলেছে। তো কে কিভাবে ঠিক বলেছে আমরা একটু যদি দেখি। দেখো ধ্বনি বানান দুই রকমের হয়। যদি এইটা হয় বানান তাহলে হবে আওয়াজ, ঠিক আছে? আর যদি এইটা হতো তাহলে বড় লোক হতো। দেখো তো তোমাদের দুটোই আমি লিখলাম, সাদিয়াও যেটা বলেছে মোশাররফও যেটা বলেছে আমি সেটা কিন্তু লিখেছি। দেখো আমি এখানে লিখলাম আওয়াজ, এক জায়গায় লিখলাম বড় লোক। তো বুঝতে পারছো এখানে দেখো বানানের একটা পার্থক্য রয়েছে। তো আজকে আমি এই বড় লোক হওয়ার গল্প শিখবো না, আজকে আমি বড় লোক হতে আসিনি। আজকে আমি তোমাদেরকে কিছু আওয়াজ শোনাতে এসেছি, ঠিক আছে? তো আজকের আমাদের পাঠ হবে ধ্বনি। তাহলে আজকের আমাদের পাঠ কি হবে? ধ্বনি। তো চলো এই ধ্বনি বিষয়ে আমরা বেশ কিছু কথা জানবো। এই যে ধ্বনি, আবার কেউ বলে বর্ণ, দুটোই কিন্তু একই বিষয়, শুধু একটু পার্থক্য আছে। কোন জায়গায় পার্থক্য আছে? আমরা সেই ছোটবেলা থেকে তো ধ্বনি বর্ণ এগুলো পড়ে এসেছি, আমরা তো এখন নবম শ্রেণীতে পড়ছি, তার মানে আমরা মোটামুটি এগুলো জানা আছে আমাদের বিষয়গুলো। ধ্বনি হচ্ছে সেইটাই, সেটা হচ্ছে আওয়াজ। বোঝা গেল? আর বর্ণ হচ্ছে লিখিত রূপ। লিখিত রূপ। তাহলে এবার হ্যাঁ আমান তুমি কি বলছো যে যে কোনো আওয়াজকে কি ধ্বনি বলবো? না 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 না, যে কোনো আওয়াজকে আমরা ধ্বনি বলতে পারি না। ধরে নাও তোমরা এখন সবাই একসঙ্গে হাততালি দাও তো, কি শুনলে? আওয়াজ। তাহলে এটাকে কি আমরা ধ্বনি বলবো? না। ধ্বনি সেটাই হবে যেটার অর্থ থাকবে। এই যে দেখো বাইরের দিকে একটু কান পেতে শোনো, একটা বাসের হর্ন বাজছে, বাজছে, তাহলে ওইটাকে কি আমরা ধ্বনি বলবো? দেখো কুকুরে চিৎকার করছে, তো ওইটাকে কি আমরা ধ্বনি বলবো? নিশ্চয়ই নয়। তাহলে আমরা ধ্বনি সেটাকেই বলবো যার একটা অর্থ থাকবে। তাহলে আমরা এক কথাই বলতে পারি ধ্বনি হচ্ছে অর্থপূর্ণ আওয়াজ। তাহলে এটাকে আমরা বলতে পারি অর্থপূর্ণ। আর ধ্বনি আর বর্ণর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। কি কি পার্থক্য? দেখো আওয়াজটা চোখে দেখা যায়। হ্যাঁ আকাশ কি চোখে দেখা যায় না, সেটা অনুভব করা যায়, শোনা যায়, তাই না? এই যে আমি একটু আগে তোমাদের সামনে হাততালি মারলাম, তোমরা কি দেখতে পেলে? শুধু আওয়াজটা শুনতে পেলে। তাহলে এইটাকে আমরা বলতে পারি ধ্বনি হবে শ্রবণ গ্রাহ্য, বলতে পারি। আর বর্ণ, এটা কি বলতো? এটা দৃষ্টিগ্রাহ্য। তার মানে আমরা বলতে পারি এইটা খুব সহজেই দেখা যাবে, তাহলে আমরা এটাকে বলবো দৃষ্টিগ্রাহ্য। বোঝাতে পারলাম? তার মানে একটা শোনা যাবে, একটা চোখে দেখা যাবে।
এটাই হচ্ছে পার্থক্য। তো এবার এই যে ধ্বনি বা বর্ণ আছে, আমরা জানি যে ধ্বনি বা বর্ণ মিলে কি তৈরি হয়? ধ্বনি বা বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়। আর এই শব্দের সঙ্গে যখন আমরা বিভক্তি যোগ করব, কি বললাম? বিভক্তি যখন যোগ করব তখন কিন্তু সেটা পদ হয়ে যায়। আর এই পদটা যখন বসে গেল, মানে শব্দের সঙ্গে যখন বিভক্তি যোগ হয়ে গেল তখন সেটা পদ হয়ে গেল। আর পদ যখন মানে বাক্যে ব্যবহার হয়ে যাচ্ছে তখন আমরা সেটাকে বলতে পারি বাক্য। তাহলে এই যে ধ্বনি বা বর্ণ যেটা রয়েছে এটা হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। কি বললাম? ভাষার ক্ষুদ্রতম একক। প্রত্যেকে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর তাহলে এইটা হচ্ছে ক্ষুদ্রতম যদি হয় তাহলে এটা তোমরা নিজেরাই বলো। একদম বৃহত্তম একক, ভাষার বৃহত্তম একক। ঠিক আছে? তো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো আমি বললাম আমি মামার বাড়ি যাব। দেখো এখানে এই যে শব্দটা আছে মামার, আছে তো? দেখো তো এখানে এইটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, প্রথমে দাঁড়ায় ম, তারপর আ, তারপর আবার ম, তারপর আ যুক্ত র। দেখো এতগুলোই আছে। তার মানে এগুলো তো ময় আকারে মা, ময় আকারে মা আর র। দেখো মূল শব্দ মা, মা, এই দুটো মিলে কি হলো? মা মা। আর এর সঙ্গে যখনই রটা যোগ হয়ে গেল তার মানে কিন্তু এটা শব্দ থেকে কিসে পরিণত হলো? হ্যাঁ একদম পদ। বোঝাতে পারলাম? তাহলে আমরা বর্ণ সম্পর্কে তো একটু ধারণা পেলাম। তার মানে অবশ্যই কিন্তু সেটা অর্থপূর্ণ হতে হবে। দেখো আমি ময়ের পরে আ, একটা অর্থগত মিল আছে। আমি যাকে তাকে পাশে বসিয়ে দিয়ে আমরা বর্ণ বলতে বা শব্দ বলতে পারি না। বাস্তবে কয় প্রকার? ধ্বনি বা বর্ণ বাস্তবে দুই প্রকার। তো চলো আমরা একটু সেই বিষয়টা একটু দেখে নিই। তো দেখো এই যে ধ্বনি বা বর্ণ বাংলা ব্যাকরণে দুই প্রকার। কয় প্রকার বললাম? দুই প্রকার। এক হচ্ছে স্বরধ্বনি, আর একটা বলতে পারি বর্ণ, স্বরবর্ণ বলা যেতে পারে। ঠিক আছে? আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ আমরা বলতেই পারি। তো এখানে প্রশ্ন হচ্ছে ধ্বনি তো আমরা দুই প্রকার পেলাম, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা প্রত্যেকেই সেই ছোটবেলা থেকেই পড়ে আসছি স্বরধ্বনি 11, তাই না? আর ব্যঞ্জন ধ্বনি 39। আমরা তো এগুলো জানি, ছোটবেলা থেকে যেহেতু পড়ে আসছি। এবার প্রশ্ন হচ্ছে এই যে স্বরধ্বনি, সবসময় মাথায় রাখবে একটা কথা, বর্ণ বললে সেটা বেশি হয় আর ধ্বনি হলে কিন্তু সেটা অটোমেটিক কমে যায়। যেমন এই যে হর্ষই আর দীর্ঘই এগুলোটা রয়েছে, হর্ষই আর দীর্ঘই, এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটা বর্ণ হিসাবে দুটো কিন্তু উচ্চারণ কিন্তু একই। যেমন আমার নাম শামীম, তুমি এইটা লিখলে আবার এখানে আমি লিখলাম এইটা শামীম। দেখো উচ্চারণ কিন্তু একই হচ্ছে না? উচ্চারণ তো একই হচ্ছে, হর্ষাই দিয়ে উচ্চারণ করলো যেটা হচ্ছে, দীর্ঘই দিয়ে উচ্চারণ করলো সেটা হচ্ছে। তাহলে বুঝতেই পারছো বর্ণ দুটো দেখাচ্ছে কিন্তু উচ্চারণ কিন্তু একটাই হচ্ছে। তাহলে মাথাতে রাখতে হবে স্বরধ্বনির সংখ্যা সবসময় কম হবে আর বর্ণের সংখ্যা সবসময় বেশি হবে। তো দেখো এই যে স্বরধ্বনি রয়েছে, এই স্বরধ্বনি আবার দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক স্বর আর একটা হচ্ছে যৌগিক স্বর। মৌলিক স্বর হচ্ছে 7টা আর যৌগিক স্বর হচ্ছে দুটো। দেখো 7 আর 2 9, তাহলে আমাদের স্বরধ্বনিত ছিল বা স্বরবর্ণ যেটা বলছি সেই স্বরবর্ণ আমাদের হচ্ছে 11টা ছিল, কিন্তু এখানে কমতে কমতে কটা কমে যাচ্ছে বুঝতেই পারছো। তো এখানে মৌলিক স্বরধ্বনি কোনগুলো? অ, আ, হর্ষই, হর্ষৌ, এ, ও, এ। দেখো এখানে 7টা আছে, কিন্তু এই 7টা মৌলিক স্বরধ্বনির মধ্যে আবার স্বীকৃত স্বীকৃত স্বরধ্বনি মৌলিক সেটা হচ্ছে 6টা। স্বীকৃত কটা বললাম? 6টা। তাহলে স্যার কোন একটা বাদ গেল? এই যে এ,
এ আর এ এই দুটোর উচ্চারণ কিন্তু একই হয়। আমরা মেলা যে শব্দটা আছে মেলা, আচ্ছা আমরা কেউ কি মেলা উচ্চারণ করি? আমাদের অটোমেটিক উচ্চারণ এরকম হয়ে যায় না, মেলা। লিখি এ কিন্তু উচ্চারণটা হচ্ছে এ, তাই তো? আবার আমরা এক, আমরা যখন নামটা গুনি 1 2, দেখো লিখি এক কিন্তু আমরা উচ্চারণটা করছি এক। তাহলে বোঝাই যাচ্ছে যে স্বীকৃত স্বরধ্বনির সংখ্যা হচ্ছে এখানে 6টা। তাহলে এখানে এ আর এ এই দুটো এক হয়ে যাচ্ছে প্লাস হয়ে, তার মানে এখানে একটা অটোমেটিক কমে যাচ্ছে। যৌগিক স্বরধ্বনি দুটো আছে, একটা আছে ওই আর একটা আছে ওই। দেখো যৌগিক মানে কি, দুটো বর্ণ মিলে এটা তৈরি হয়েছে যেটাকে যোগ করা যাবে এক কথায়। তাহলে ওই বানানটা কি হয়, ও যোগ হর্ষই ওই, আর ওটা কি হবে, ও যোগ হর্ষ। বোঝা গেল? তাহলে আমরা খুব সহজেই যদি বলি যে মৌলিক স্বরধ্বনি কাকে বলে আর যৌগিক স্বরধ্বনি কাকে বলে। আমরা নিচু ক্লাস অঙ্ক করেছি, মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে। ঠিক যেরকম সংখ্যা আমরা মানে যেরকম ভাবে আমরা সংজ্ঞাটা দিতাম ঠিক এখানেও সেরকম ভাবে দিতে হবে। মৌলিক মানে কি, যাকে ভাঙা যাবে না, আর যৌগিক মানে কি, যাকে ভাঙা যাবে। দেখো ওইকে আমরা ভাঙলে ও যোগ হর্ষই মিলে ওই হয়, আর ওকে ও যোগ হর্ষ মিলে ও হয়। তাহলে বুঝতে পারলে যে এইটা হচ্ছে স্বরধ্বনির ভাগ। আর ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? ব্যঞ্জন ধ্বনি এখানে মাথায় রাখবে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যেগুলো রয়েছে টোটালটাকে আমরা সমস্তটাকে আমরা বলতে পারি ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, আর এখানে একটা কথা মাথায় রাখবা, ব্যঞ্জন ধ্বনি স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, এটা কিন্তু প্রত্যেকে কিন্তু মাথায় রাখবে। তো আশা করি তোমরা স্বরধ্বনির ভাগটা নিয়ে বুঝতে পেরেছো। আমরা এর পরের ক্লাসে ব্যঞ্জন ধ্বনির ভাগটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আজকের মতো এটুকুই, আমরা পরবর্তী ক্লাসে আমরা বাকিটা নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।